হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি এক্সাম ডেট কিন্তু ফাইনালি কালকে প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে 5ই ডিসেম্বর। তোমাদের এক্সামটা হবে রবিবারে। তো দেখো ফ্রেন্ডস, সেই এক্সামকে টার্গেট করে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই জিকে মক টেস্ট আলোচনা করব প্রতিদিন। প্রতিদিন সকাল 8টার সময় একটা মক টেস্ট আলোচনা করব, আর রাত 8টার সময় একটা মক টেস্ট আলোচনা করব। সম্পূর্ণ ফ্রিতে, কাউকে কোনো কিছু চার্জ লাগবে না। পিডিএফগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। পিডিএফগুলো যদি কেউ নিতে চাও, মানে ডাউনলোড করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু এই যে মক টেস্টের পুরো একদিনের মক টেস্টের পিডিএফটা আমরা টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটোতে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো আজকের এই জিকে মক টেস্ট যে ওয়ানটা, সেটা আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেক স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, প্রথম যে প্রশ্নটা হচ্ছে, ভারতের কোন রাজ্য প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? অপশান এ উত্তরপ্রদেশ, বি রাজস্থান, সি গুজরাট, আর অপশান ডি মধ্যপ্রদেশ। তো ফ্রেন্ডস, প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারগুলো জানাবে, আর ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে তোমাদের 50-এর মধ্যে কতগুলো স্কোর হয়েছে। এটা কিন্তু প্রত্যেকে আমাকে ভিডিওর শেষে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে? ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাজস্থানে। রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয় আমাদের ভারতের মধ্যে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? দাদাভাই নৌরোজি, আর এস শর্মা, সি হচ্ছে দেখো জওহরলাল নেহরু, আর অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। তো প্রত্যেকে জানিও, মানে জানাবে অ্যান্সারটা কী হবে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক। নেক্সট ফ্রেন্ডস, এরপর 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কলা সাহিত্য এবং বিজ্ঞানের জন্য কোন পুরস্কারটা দেওয়া হয়? ভারতের কলা সাহিত্য এবং বিজ্ঞানের জন্য কোন পুরস্কারটা দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার, তারপর হচ্ছে পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, কি কোনোটি নয়? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারতরত্ন পুরস্কারটা। এই দেখো, ভারতরত্ন পুরস্কারটা কলা, সাহিত্য আর বিজ্ঞান। কলা মানে দেখবে খেলার ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। এটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, অপশন এ। ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দেখো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নগুলো বিগত এক্সামে কিন্তু এসেছে। তো দেখো, নিম্নের কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয়? নিম্নের কোনটা প্রেমচাঁদ দ্বারা লিখিত নয়? অপশন এ গবন, বি হচ্ছে গোদান, সি হচ্ছে কর্মভূমি, আর অপশন ডি হচ্ছে রাগ দরবারে। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, কর্মভূমি। এটা কিন্তু প্রেমচাঁদের লিখিত নয়। এই যে কর্মভূমি, এটা প্রেমচাঁদের লিখিত নয়। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে? সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে? দাশগুপ্ত, শ্যাম বেনেগাল, সি হচ্ছে দেখো তপন সিংহ, আর অপশন ডি হচ্ছে কেতন মেহতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু অনেকেই প্রশ্নগুলো একটু হার্ড তোমাদের লাগতে পারে। তো দেখো, তোমার যেহেতু এসআই লেভেলের এক্সাম হচ্ছে, তো একটু তোমাদের তো হার্ড প্রশ্ন আসবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো ফ্রেন্ডস, সর্দার চলচ্চিত্রের নির্দেশক হচ্ছে অপশন ডি, অপশন ডি কেতন মেহতা। ঠিক আছে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কোথায় ধর্ম প্রচার করেন? গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সারনাথ, লুম্বিনী, বৌদ্ধগয়া, কি বৈশালী? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের। এই যে গৌতম বুদ্ধ সম্পর্কে প্রশ্ন কিন্তু এক্সামে বারবার এসেছে, আর তোমাদের কিন্তু এক্সামে বারবার আসবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? গৌতম বুদ্ধ কোথায় ধর্ম প্রচার করেন? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, সারনাথে।
অপশন এ সারনাথে তিনি গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেন। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 7 নাম্বার, যেটা হচ্ছে কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? 1948, 1949, আমি এখানে অপশন সি দিয়ে দিচ্ছি 1950, আবার অপশন ডি হচ্ছে 1990। তো প্রত্যেকে জানিও অ্যান্সারটা কী হবে, কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। তো দেখো ফ্রেন্ডস, বাকি যে অপশানগুলো সেগুলো নেক্সট পেজে রয়েছে, তাই তোমাদেরকে আমি এই দুটো অপশানগুলোর মধ্যে কিন্তু অ্যান্সারটা হবে, প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। ঠিক আছে, 1948 সালে। নেক্সট, এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 8 নাম্বারে প্রশ্ন হচ্ছে দেখো কাকলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? 8 নম্বরের প্রশ্ন, কাকলাত জলপ্রপাত সেটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ কি উত্তরাখণ্ড? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিহারের মধ্যে অবস্থিত কাকলাত জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক কি অন্ধ্রপ্রদেশ? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে আন্নামালাই, এই কথাটি কিন্তু তোমাদের প্রত্যেকের পারা উচিত যে এটা কোথায় অবস্থিত। এর অ্যান্সারটা হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? নিম্নলিখিত কোনটা একটা বাণিজ্যিক ফসল? কফি, চা কি রয়েছে, রবার, আর অপশন ডি রয়েছে সবগুলোই। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ফসল। কফি ও চা আর রবার, এই তিনটে হচ্ছে বাণিজ্যিক ফসল। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্নটি দেখো 11 নাম্বার, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? বলবন্ত রায় মেহতা কমিটি, বি হচ্ছে নরসিংহম কমিটি, সি হচ্ছে অশোক মেহতা কমিটি, আর অপশন ডি হচ্ছে ভেঙ্গল রাও কমিটি। তো বলবে অ্যান্সারটা কী হবে, কোন কমিটি পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, অশোক মেহতা কমিটি। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অশোক মেহতা কমিটি পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 12 নাম্বার, মাত্রাবিহীন অথচ একক আছে কার? মাত্রা নেই কিন্তু একক আছে, এটা কার? ভরবেগ, কম্পাঙ্ক, আয়তন কি কোণ? এটা তো প্রত্যেকেরই পারা উচিত কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। মাত্রা নেই কিন্তু একক আছে, এটা কার? তো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কোণ যার একক আছে, একক হচ্ছে রেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই। ঠিক আছে, কোণের একক আছে কিন্তু এর কোনো মাত্রা নেই। আরেকটা যদি অপশানে থাকে যে ঘন কোণ, তো সেটা সেক্ষেত্রে করবে। যদি অপশানে থাকে যে ঘন কোণটা বাদে থাকে, তাহলে ঘন কোণ থাকলে ঘন কোণ করবে, কোণ থাকলে কোণ করবে। এদের কিন্তু একক আছে, মাত্রা নেই। ঠিক আছে, কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ঘন কোণের যে একক সেটা মনে রাখবে স্টেরেডিয়ান। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 13 নাম্বার, নিচের কোনটি প্রাথমিক একক? নিচের কোনটা প্রাথমিক একক? সরণ, বল, আয়তন কি ত্বরণ? নিচের কোনটা প্রাথমিক একক? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সরণ সেটা হচ্ছে একটা প্রাথমিক একক, সরণটা। ঠিক আছে, বাকি যে সমস্ত এককগুলো রয়েছে বল, আয়তন, ত্বরণ, এগুলো প্রত্যেক কিন্তু লব্ধ একক। ঠিক আছে, এই সরণটা হচ্ছে প্রাথমিক একক। নেক্সট ফ্রেন্ডস, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে 1 EMU সমান কত এম্পিয়ার? 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার, আমি এখানে অপশান সি দিচ্ছি তোমাদেরকে 14 এম্পিয়ার, আর অপশান ডি রয়েছে তোমাদের 9 এম্পিয়ার। তো বলো অ্যান্সারটি কী হবে, 1 EMU সমান কত এম্পিয়ার?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 10 এম্পিয়ার। 1 EMU সমান 10 এম্পিয়ার। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস, 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয় ক্ষয়ে বর্জিত ইলেকট্রনটি কোথার থেকে আসে? তেজস্ক্রিয় যে ক্ষয় হয় সেক্ষেত্রে বর্জিত ইলেকট্রনটি সেটা কোথার থেকে আসে? পরমাণু নিউক্লিয়াস থেকে, কি দেখো সেই কক্ষের থেকে যার কোয়ান্টাম সংখ্যা 1, পরমাণুর ভিতরে কক্ষ থেকে, অপশন হচ্ছে পরমাণুর বহিস্থ কক্ষ থেকে। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? তেজস্ক্রিয় ক্ষয়ে বর্জিত ইলেকট্রনটি কোথার থেকে আসে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পরমাণুর নিউক্লিয়াসের মধ্য থেকে আসে। নিউক্লিয়াসের মধ্য থেকে আসে কি এই তেজস্ক্রিয় ক্ষয়ে বর্জিত ইলেকট্রনটি। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 16 নাম্বার, নিম্নের কোনগুলি এক জোড়া ধাতু? নিম্নের কোনগুলো একটা জোড়া ধাতু? সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর দেখো অপশন বি, অপশন সি আর অপশন ডি। কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রত্যেকে জানিও। নিম্নের কোনগুলি একটি জোড়া ধাতু? তো এই ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সারটা হবে অপশন এ। অপশন এ, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুটো হয়েছে একটা জোড়া ধাতু। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 17 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ক্যাথোড রাশির উপাদান কি? ক্যাথোড রাশির উপাদান কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি পজিটিভ? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ক্যাথোড রাশির উপাদান কি? তো দেখো ফ্রেন্ডস, ক্যাথোড মানেই তো ইলেকট্রন। ক্যাথোড মানে কি? ইলেকট্রন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 18 নম্বরের যে প্রশ্ন হচ্ছে, কোষ শব্দটি প্রথম কি ব্যবহার করেন? কোষ শব্দটা প্রথম কি ব্যবহার করেন? অপশন এ ভিরচাও, বি রবার্ট হুক, সি হচ্ছে বয়েল আর অপশন ডি হচ্ছে ভোল্টা। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, কোষ যেটা সেটা আবিষ্কার করে কত সালে? 1665 সালে কোষ আবিষ্কার করে রবার্ট হুক। কোষ আবিষ্কার করে 1665 সালে। তো কোষ শব্দটা প্রথম ব্যবহার করে রবার্ট হুক। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 19 নাম্বার, নিচের কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের বাড়তে বাধা দেয়? নিচের কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের বাড়তে বাধা দেয়? ফ্লোরিজেন, অক্সিজেন, অ্যাবসিসিক অ্যাসিড আর অপশন ডি হচ্ছে কাইনিন অ্যাসিড। তো বলবে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? কোন হরমোনটা উদ্ভিদের বাড়তে বাধা দেয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাবসিসিক অ্যাসিড। অপশন সি, অ্যাবসিসিক অ্যাসিড হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট তো ফ্রেন্ডস, এরপর 20 নম্বর যে প্রশ্ন হচ্ছে, আপাতকালীন হরমোন কোনটা? আপাতকালীন হরমোন কোনটা? অ্যাড্রেনালিন, এসটিএইচ, টিএসএইচ আর এইচআইভি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, আমার যে রাগ, ভয়, ঠিক আছে, তো এগুলো যে মানে কন্ট্রোল করে সেটা হচ্ছে আপাতকালীন হরমোন। তো নিম্নে কোনটা আপাতকালীন হরমোন? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। যে আমাদের রাগের সময় যে হরমোনটা ক্ষরণ হয়, ঠিক আছে, রাগ, দুঃখ, কান্না আর যে সমস্ত হয় ভয়, এই সময় যে হরমোনটা ক্ষরণ হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আর একে বলা হয় আপাতকালীন হরমোন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 21 নাম্বার, কোন শহরে প্রথম এশিয়ান গেমস হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো অ্যান্সারটা প্রত্যেকে জানাবি। আমি তোমাদেরকে অবশ্যই অপশানগুলো দেখাবো। কোন শহরে প্রথম এশিয়ান গেমস হয়? দেখো ফ্রেন্ডস, অপশানগুলো রয়েছে লন্ডন, তেহরান, তারপরে হচ্ছে টোকিও আর নিউ দিল্লি। তো বলবে অ্যান্সারটা কি হবে? কোন শহরে প্রথম এশিয়ান গেমস হয়? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে ফার্স্ট এশিয়ান গেমস হয়। যেহেতু আমাদের ভারতে হয় সেহেতু এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়? ডুরান্ড কাপ কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা প্রত্যেকে জানো কোন ক্ষেত্রে দেওয়া হয়? ফুটবল খেলার ক্ষেত্রে। তো ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়?
প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে? সিমলা, কানপুর, বারাণসী, অপশন ডি দেরাদুন। তো দেখো ফ্রেন্ডস, তোমরা অনেকেই ভাববে যে এই সমস্ত প্রশ্নগুলো অনেক টাফ রয়েছে। দেখো ফ্রেন্ডস, এই যে টাফ যে মানে প্রশ্নগুলো, এগুলো তোমরা অবশ্যই করবে। কেন কি দেখো, তোমাদের এলএলবি এসআইয়ের এক্সামে, প্রিলিমিনারি এক্সাম কিন্তু প্রায় এই সমস্ত টাইপগুলোর অঙ্ক মানে প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সিমলা। সিমলাতে, সিমলা শহরে প্রথম ডুরান্ড কাপের খেলা শুরু হয়। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 23 নাম্বার, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর সম্পূর্ণ নাম কি? ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর সম্পূর্ণ নাম কি? প্রত্যেকের এই প্রশ্নের অ্যান্সারটা পারা উচিত। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, প্রত্যেকে জানিও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশান ডি। অপশান ডি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান ডি, অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপরে যে 24 নাম্বার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে চির বসন্তের দেশ কাকে বলে? চির বসন্তের দেশ কাকে বলে? শ্রীলঙ্কা, মস্কো, কায়রো কি কুইটো? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? চির বসন্তের দেশ কাকে বলে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ। কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ। নেক্সট দেখো ফ্রেন্ডস, 25 নম্বর প্রশ্ন হচ্ছে অপরাজিতা দেবী কার ছদ্মনাম? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই যে ছদ্মনাম থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবেই। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি? প্রত্যেকের পারা উচিত। অপরাজিতা দেবী কার ছদ্মনাম? সুবোধ ঘোষ, রাধারানী দেবী, সি হচ্ছে মহাশ্বেতা দেবী, আর অপশান ডি হচ্ছে বিনয় ঘোষ। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? তো দেখো ফ্রেন্ডস, অপরাজিতা দেবী এটা মনে রাখবে রাধারানীর ছদ্মনাম। কার? অপশান বি, রাধারানীর ছদ্মনাম হচ্ছে অপরাজিতা দেবী। আর মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি, এটা তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানিও মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বড় আসামরিক পুরস্কারের নাম কি? ভারতের সবথেকে বড়, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভারতরত্ন পুরস্কারটা। এই যে ভারতরত্ন পুরস্কারটা, এটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় বা সর্বোচ্চ অসামরিক পুরস্কার। অপশান এ, ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? প্রত্যেকের পারা উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্সাম কিন্তু বারবার এই প্রশ্নটা দেখা যায়। বলবে অ্যান্সারটা কি হবে? নীল নদী, গঙ্গা নদী, আমাজন নদী কি মিস ইউরি নদী? তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, আমাজন নদী। আমাজন নদী। তোমাদেরকে এই প্রশ্নটা মনে রাখার একটা ট্রিক বলেছিলাম, যে মনে রাখবে সবসময় বড় আম। আমাজনের মধ্যে একটা আম কথার উল্লেখ আছে, আর মনে রাখবে বড় আম। ঠিক আছে, বড় আম। তো ফ্রেন্ডস, বড় আম মানে কি? বৃহত্তম আম। তো সেই পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আম। ঠিক আছে, বড় আম, সে আম মানে আমাজন। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপরে যে প্রশ্ন, জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি? জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি? দেখো ফ্রেন্ডস, অপশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বলবে কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান এ ইয়েন, বি হচ্ছে ইউয়ান, সি হচ্ছে রুপি, আর অপশান ডি হচ্ছে রিয়াল। তো দেখো ফ্রেন্ডস, জাপানের মুদ্রার নাম সেটা হবে অপশান এ ইয়েন। ইয়েন হবে জাপানের মুদ্রার নাম। অপশান হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, তোমাদের যে সমস্ত কান্ট্রি রয়েছে, ঠিক আছে, তাদের ক্যাপিটাল আর তাদের মুদ্রার নামগুলো অবশ্যই, মানে কারেন্সিগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকেই করে নিয়ে যাবে। তোমাদের এখান থেকে একটা এক্সামে কিন্তু প্রশ্ন 100% বলছি একটা আসবে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, যে দেখো 29 নম্বরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন বিভাজিত করেছে কোন কোন দেশকে? ম্যাকমোহন লাইনটা বিভাজিত করেছে ভারত ও চীনকে, ভারত ও পাকিস্তানকে, ভারত ও মায়ানমারকে, আর ভারত ও নেপালকে। তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার?
ম্যাকমোহন লাইন যেটা, সেটা কোন কোন দেশকে পৃথক করেছে বা বিভাজিত করেছে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে, সেটা হবে অপশান এ, ভারত আর চীনকে। ভারত আর চীনকে বিভাজিত করেছে কি? ম্যাকমোহন লাইন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক। আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে আর কতগুলো প্রশ্ন হয় তোমাদেরকে বলে দিই। দেখো, অনেকে এলওসি লাইনটা জানি। এলওসি লাইন, লাইন অফ কন্ট্রোল যেটা, সেটা ভারত আর পাকিস্তানের সীমানায় রয়েছে। ভারত আর পাকিস্তানকে বিভাজিত করেছে কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। ঠিক। আর যদি প্রশ্ন করে যে এলএসি লাইনটা, এই যে এলএসি লাইনটা, এই লাইনটা কাকে কাকে বিভাজিত করেছে? তো মনে রাখবে এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা মনে রাখবে ভারত ও চীনকে এটাও কিন্তু বিভাজিত করেছে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 30 নাম্বার, যেটা হচ্ছে ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? পাখি, কোষ, জীব ও পরিবেশ সম্পর্কে, আর অপশানটি কলা। তো বলবে অ্যান্সারটা কি হবে? ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, জীব ও পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে 31 নাম্বার, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলে? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলে? জাপানকে, নরওয়েকে, আয়ারল্যান্ডকে, আর অপশানটি থাইল্যান্ডকে। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, নরওয়েকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 32 নম্বর যে প্রশ্ন হচ্ছে, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার যেটা, সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান কি সঙ্গীত? কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের পুরস্কার সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো হয়, ঠিক আছে, সে কারেন্টের বলো বা এই যে মানে কোন ক্ষেত্রে যুক্ত, বা এই যে তোমাদের কোন খেলাতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সাম কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম। তো বলবে অ্যান্সারটা কী হবে? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশন বি, চলচ্চিত্র। চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু অস্কার পুরস্কার। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভৈরব রাগটি কখন গাওয়া হয়? দেখো ফ্রেন্ডস, এই যে কলা সাহিত্য বিদ্যা যে যে পার্টটা রয়েছে, সেই পার্টের থেকে প্রশ্ন, ভৈরব রাগ যেটা, সেটা কখন গাওয়া হয়? ভোরে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতে। দেখো ফ্রেন্ডস, যারা যারা প্রশ্নের উত্তরগুলো মানে পারছো না, তাদেরকে বলি, দেখো তোমরা তো উত্তরগুলো পারছো না, কিন্তু এখান থেকে তোমরা মানে জেনে নাও উত্তরগুলো কি হবে। ঠিক আছে, তো ভৈরব রাগটা যেটা, সেটা মনে রাখবে অপশন এ, ভোরে গাওয়া হয়। কখন গাওয়া হয়? ভোরে গাওয়া হয়। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? দেখো ফ্রেন্ডস, প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেছে। তাও যারা যারা অ্যান্সারটা পারে প্রত্যেক কিন্তু জানিও অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1948। 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন যে দেখো 35 নাম্বার, সেটা হচ্ছে দেখো, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? শ্বেতাম্বর, দিগম্বর, নিগ্রন্থ, আর রয়েছে অরাহন্ত। তো বলবি অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে প্রশ্নগুলো আসার খুবই চান্স রয়েছে। জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, দিগম্বর। দিগম্বররা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না। আর যদি প্রশ্ন করেছি শ্বেত বস্ত্র কারা পরিধান করে, তো মনে রাখবে শ্বেতাম্বর। অপশান এ সেক্ষেত্রে হতো। যদি বলা হতো যে শ্বেত বস্ত্র পরিধান করে কারা, সেটা হবে শ্বেতাম্বর। আর যদি বলে যে কোনো বস্ত্র পরিধান করে না, সেটা মনে রাখবে দিগম্বর। অপশান বি সেক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্নটি দেখো 36 নাম্বার,
1942 সালে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে, ভিভিআই প্রশ্নটা। 1942 সালে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন? ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, অপশন সি ভারতীয় জাতীয় আন্দোলন, অপশন ডি আইন অমান্য আন্দোলন। তো বলো প্রত্যেকে জানাও এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে। তো ফ্রেন্ডস প্রত্যেকে পারবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1942 সালে মহাত্মা গান্ধী মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হয়? আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হয়? দেখো ফ্রেন্ডস, ডাব্লিউপি কনস্টেবলের তুলনায় ডাব্লিউপি এসআই কিন্তু প্রশ্ন লেভেলটা একটু উপরে উঠবে। ঠিক আছে, তো সেইভাবে তোমাদের কিন্তু মক টেস্টগুলো বানানো হয়েছে। এখানে যদি কেউ 30+ স্কোর করতে পারে তাহলে কিন্তু তার প্রিপারেশনটা খুব ভালো রয়েছে। তো বলবে অ্যান্সারটা কী হবে, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হয়। তো প্রত্যেকে কিন্তু আমাকে স্কোরটা ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, প্রত্যেকে জানাবে যে তোমাদের হয়তো তুমি 10+ নাম্বার পেলে, সেটা তো কোনো ফ্যাক্টর হয় না, কিন্তু প্রত্যেকে জানাবে যে স্কোরে তোমাদের কত হয়েছে। এখান থেকে তো অ্যাটলিস্ট তোমরা প্রশ্নগুলো জানতে পারছো, সাথে উত্তরগুলো তো শিখে যাচ্ছ, কিছু হোক আর না হোক। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো দেখো আকবরের আমলে মনে রাখবে আকবরের আমলে অর্থমন্ত্রীকে বলা হয়, তার অ্যান্সারটা হবে অপশন বি মীর বক্সি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, মীর বক্সি বলা হয় আকবরের আমলে অর্থমন্ত্রীকে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে, দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম কি? তোমরা সবাই জানো যে ধান উৎপাদন কোথায় বেশি হয়, সব থেকে বেশি, আর গমের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো। এখানে প্রশ্ন করেছে যে ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম। দেখো ফ্রেন্ডস, এগুলো কিন্তু প্রত্যেকে রেডি করবে। ধান উৎপাদন ক্ষেত্রে হেক্টর প্রতি ধান উৎপাদন ক্ষেত্রে আমাদের রাজ্যের কোন জেলা, ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকে রেডি করবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম কি? রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ কি মধ্যপ্রদেশ? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কি হয়? ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদন হয়। অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট বা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন হচ্ছে 39 নাম্বার। প্রশ্নটা কী বলছে দেখো, প্রশ্ন বলছে কোন তারিখে পৃথিবী অনুসুর অবস্থানে থাকে? কোন তারিখে পৃথিবী অপসুর অবস্থানে থাকে? দেখো ফ্রেন্ডস, পৃথিবী আর সূর্যের মধ্যে দুটো অবস্থান হয়, আমি তোমাকে বলে দিই। এটা যদি সূর্য হয়, ধরো এটা সূর্য, ঠিক, আর পৃথিবী সূর্যের চারিদিকে এইভাবে ঘুরে, তোমরা প্রত্যেকে জানো। সূর্য পৃথিবীর যে কক্ষপথে তার ফোকাস থাকে, সবসময় মাথায় রাখে ফোকাস থাকে। তাই যখন এই যে এখানে পৃথিবী থাকে, তাহলে ডিস্টেন্সে কী হয়, সব থেকে বেশি দূরত্ব হয়, একে বলা হয় অপসুর। সব থেকে কম নিম্নতম যে ডিস্টেন্সে যখন পৃথিবী এখানে চলে আসে সেটাকে বলা হয় অনুসুর। তো বলেছে প্রশ্নতে যে কোন তারিখে পৃথিবী অপসুর অবস্থান থাকে, সব থেকে বেশি ডিস্টেন্স হয় কোন তারিখে সূর্যের পৃথিবীর মধ্যে, সেটা জানতে চাইছে। তো বলো অ্যান্সারটা কী হবে? 21শে জুন, 3 জানুয়ারি, 4 জুলাই আর 23 সেপ্টেম্বর। তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন সি 4 জুলাই। 4 জুলাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 জুলাই পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায়। ঠিক আছে, নেক্সট তো ফ্রেন্ডস 40 নম্বর যে প্রশ্ন, কি বলছে দেখো প্রশ্নে, আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজাও। কোন গ্রহের আয়তনটা সব থেকে বেশি, তারপর কোনটা কম, তারপর কোনটা কম, এইভাবে কিন্তু প্রতিটা সাজাও। আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজাও। তো প্রত্যেকে সাজাও, অ্যান্সারটা কী হবে আর জানাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ বৃহস্পতি, শনি, পৃথিবী ও বুধ। অপশান এ বৃহস্পতি, তারপর শনি, তারপর পৃথিবী, তারপর বুধ। বৃহস্পতি হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে, আয়তনের দিক থেকে। শনি তারপর আসে পৃথিবী, তারপর আসে বুধ। ঠিক আছে, নেক্সট।
এরপরে যে প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কেমন দেখায়? দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবির এক্সামে বা স্টেটের, আমাদের স্টেট যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সামে অনেকবার এসেছে, অনেকবার। তো বলবি অ্যান্সারটা কী হবে? পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কেমন দেখায়? অপশান এ আমি তোমাদের অপশানগুলো দিচ্ছি। অপশান এ সাদা, বি হচ্ছে নীল, বি হচ্ছে নীল, আর অপশান সি হচ্ছে কালো, ঠিক, আর অপশান ডি হচ্ছে তোমাদের হলুদ। তো বলবি অ্যান্সারটি কী হবে? পৃথিবীর বাইরে আকাশের বর্ণ কেমন দেখায়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, কালো বর্ণের দেখায়। এটা কিন্তু মাথায় রাখবে সবসময়, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ যেটা, সেটা সবসময় কালো বর্ণের দেখায়। ঠিক আছে, নেক্সট। তো দেখো ফ্রেন্ডস, এখানে ছিল তোমাদের অপশানগুলো, ঠিক আছে? তো অপশান সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 42 নাম্বার, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? তো প্রত্যেকে জানো অ্যান্সারটি কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে, মনে রাখবে, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা যেটা, সেটা হবে অপশান সি, আগ্নেয় শিলা। অপশান সি হবে আগ্নেয় শিলা। ঠিক আছে, নেক্সট। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম বিচারপতি কত বছর বয়সে অবসর নেয়? ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেয়? 60 বছর, 65 বছর, 55 বছর কি 62 বছর? প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে? ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেয়? তো দেখো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট আর সহজ প্রশ্ন ছিল যারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 65 বছর। 65 বছর বয়সে ভারতের প্রধান বিচারপতি অবসর নেয়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 44 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতের মুখ্য নির্বাচনারকে কি নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ কি ভারতের প্রধান বিচারপতি? প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, রাষ্ট্রপতি। ভারতের মুখ্য নির্বাচনারকে নিয়োগ করে থাকেন অপশান এ, কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত, জানাবে অ্যান্সারটা কি হবে? লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কেমন দেখাবে? যদি সবুজ পাতাকে আমরা লাল আলো দিয়ে আলোকিত করি, তাহলে পাতাটা কেমন দেখাবে? লাল দেখাবে, সবুজ দেখাবে, কালো দেখাবে কি বাদামি দেখাবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেই পাতার কিন্তু কালো দেখাবে। যখন লাল আলো সবুজ আলোর উপর লাল আলো পড়ে, তাহলে সেই যে রঙটা, মিশ্রিত রঙটা হয়, সেটা মনে রাখবে কালো বর্ণের হয়। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো, সেটা হচ্ছে নিম্নের কোনটি একটি এককবিহীন রাশি? নিম্নের কোনটা একটা এককবিহীন রাশি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে জানাবে। ঘনত্ব, পারমাণবিক ওজন, তুলনাঙ্ক ভার কি সবগুলোই? নিম্নের কোনটা একটা এককবিহীন রাশি? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার, সেটা মনে রাখবে অপশন সি, তুলনাঙ্ক ভার যেটা, সেটা হচ্ছে একটা এককবিহীন রাশি। বাকি যে সমস্ত ঘনত্বের একক রয়েছে, ঠিক আছে, পারমাণবিক ওজনের একক রয়েছে, আর এই সবগুলো তো হবে না, তাহলে অ্যান্সারটা হবে অপশান সি, তুলনাঙ্ক ভার। এরপরে প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, মানুষবাহিত বেলুনে, যে সমস্ত বেলুনগুলো মানুষ বহন করে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তো সেই বেলুনে কোন গ্যাসটা ভর্তি থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন কি আর্গন? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিলিয়াম গ্যাস। তার মধ্যে কি ভরা থাকে? হিলিয়াম গ্যাস ভরা থাকে সেই বেলুনটার মধ্যে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 48 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন কি বলছে দেখো,
আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কি হবে। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশান এ, আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ ধর্মের জন্য বর্ণালী তৈরি হয়। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপরে যে প্রশ্ন আছে 49 নাম্বার, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কী রূপ পরিবর্তন হয়? পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কী রূপ পরিবর্তন হয়? শূন্য হয়ে যায়, একেই থাকে। অপশান সি বৃদ্ধি পায় আর অপশান ডি হচ্ছে হ্রাস পায়। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মনে রাখবে কী হয়? শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতা যদি মান জিজ্ঞেস করে তোমার আগে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। এখানে প্রত্যেকটা গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়ে যায়। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, একে আবার যদি কেলভিন আকারে প্রকাশ করতে তোমার 0 কেলভিন, না হলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটোর মান একই। ঠিক আছে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। নেক্সট, এরপরে যে প্রশ্ন দেখো 50 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? বেরি, প্লেগ, গলগণ্ড কি রাতকানা? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা। তো তার আগে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে 50-এর মধ্যে তোমাদের স্কোরটা কত হয়েছে। এটা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও 50-এর মধ্যে তোমাদের স্কোরটা কত হয়েছে। যাদের 30+ স্কোর হবে তারা কিন্তু খুব ভালো প্রিপারেশানে রয়েছে, অবশ্যই তোমাদের প্রিপারেশানটা কন্টিনিউ করো। ঠিক আছে, তো বলো অ্যান্সারটা কী হবে? আয়োডিনের অভাবে কী রোগটা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। অপশান এ বেরি, ভিটামিন বি এর অভাবে রোগ হয়। আর রাতকানা যেটা সেটা ভিটামিন এ এর অভাবে হয়। আর গলগণ্ডটা সেটা আয়োডিনের অভাবে হয়। ঠিক, তো ফ্রেন্ডস, আশা করব তোমাদের এই 50টা কোশ্চেন ভালো লেগেছে। কোশ্চেনগুলো কেমন লাগলো আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ক্লাসটা আগে কন্টিনিউ করা যায় কি না সেই নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এরকম ক্লাস আরও চাই, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যারা এই চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে তোমরা প্রতিটি ক্লাস পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে। এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।